পাত্রী দেখতে এসে পাত্রীর পাশে বসা ডিভোর্সি বড় বোনকেই পছন্দ হয়ে গেল আবিরের। কথাটি আবিরের মায়ের কানের কাছে মুখ নিয়ে বলতেই আবিরের মা অসম্ভব বলে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেল। আবিরের মায়ের সাথে সাথে সবাই দাঁড়িয়ে গেল। আবিরের মা বলল, চল বাড়িতে চল। পাত্রী শর্মার বাবা মিজান সাহেব বলল, কেন আপা, কি হয়েছে? আপনি এভাবে উত্তেজিত হয়ে চলে যাইতে চাইছেন কেন? আমরা কি কোনো অন্যায় করেছি? আপনারা কোনো অন্যায় করেননি, অন্যায় করেছে আমার ছেলে। শর্মার বড় বোন কেয়া বলল, আপনার কথার আগাগোড়া তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলবেন? এটা আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাক, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। আপনার মেয়েকে আমার পছন্দ হয়নি। আবির বলল, আম্মা, মেয়ে আমার পছন্দ হয়েছে, তুমি আংটি পরিয়ে দিলেই তো হয়। ছি আবির, ছি, তুই আমার মুখে মুখে কথা বলছিস? তোর লজ্জা হচ্ছে না? একটা ডিভোর্সি মেয়েকে তুই পছন্দ করেছিস? কথাটি শোনা মাত্র সবাই চমকে উঠল। মিজান সাহেব বলল, আমার মেয়ে শর্মার তো বিয়েই হয়নি, ডিভোর্সই হবে কেন? ও আপনার বড় মেয়েকে পছন্দ করেছে। কথাটি শোনা মাত্র আবারও সবাই চমকে উঠল। কেয়া বলল, অসম্ভব, আমার ছোট বোনকে দেখতে এসে আপনি আমাকে কেন পছন্দ করছেন? শর্মা বলল, আপু থামো, আপনাদের অনুমতি নিয়ে আমি তার সাথে 5টা মিনিট বারান্দায় দাঁড়িয়ে কথা বলতে চাই। আবিরের মা বলল, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আবিরও আপত্তি করলো না। শর্মার সাথে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। সবাই একে অপরের সাথে কথা বলতে লাগলো। বারান্দায় জানালার কাছে আসতেই শর্মা কিছুটা রাগান্বিত হয়ে আবিরকে বলল, আপনাকে কি বলেছিলাম আর আপনি কি করলেন? আবির কিছুটা বিব্রত হয়ে বলল, তোমাকে আমার পছন্দ নয়, এটা তো বললামই। না, আপনি শুধু এতটুকুই বলেননি, আপনি কেয়া আপুকে বিয়ে করতে চেয়েছেন। এটা কি আমাদের কথা ছিল? আবির মৃদু হাসলো। মনে পড়ল গতকালকের কথা। আমি অফিসে বসে ল্যাপটপে কাজ করছিলাম, এমন সময় পরিচিত একটা নাম্বার থেকে আবিরের মোবাইলে কল আসলো। আমি কলটা রিসিভ করলাম। অপর প্রান্ত থেকে শর্মা বলল, আমি শর্মা, আপনি যাকে কালকে দেখতে আসবেন, আপনার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। আবির মুচকি হেসে বলল, বলুন, কি বলবেন? আমার মনে হয় সরাসরি কথাটা বললে ভালো হবে। আপনার যদি সময় থাকে তাহলে আপনার অফিসের পাশের রেস্টুরেন্টে কি একটু আসবেন? আমি 10 মিনিটের মধ্যে ওখানে চলে আসছি। আবির বলল, ঠিক আছে, আসুন। ঠিক আছে বলেই শর্মা কলটা কেটে দিল। আবির কিছুটা ভাবনায় পড়ে গেল। কি ব্যাপার, পাত্রী দেখার আগের দিনই পাত্রী আমার সাথে কথা বলতে চায়, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। ভাবতে ভাবতে ল্যাপটপটা বন্ধ করে অফিস কক্ষ থেকে বের হয়ে গেল। আবির রেস্টুরেন্টের চেয়ারে বসে আছে। 5 মিনিট পরেই শর্মা রেস্টুরেন্টে প্রবেশ করলো। সালাম দিয়ে পাশের চেয়ারে বসেই শর্মা প্রশ্ন করলো, আপনি কি রেগে আছেন নাকি শান্ত? যদি শান্ত থাকেন তবেই কথাটা বলবো। আপনি বলুন, কোনো সমস্যা নেই। আমি একটি ছেলেকে ভালোবাসি, আমার মেডিকেল কলেজের ফার্স্ট বয়, কিন্তু এর মধ্যে বাবা আপনার সাথে আমার বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। আমি যদি আমার প্রেমিকের কথা ওনাকে বলি, উনি কোনোভাবেই আমার কথা শুনবেন না। কারণ একটাই, আপনার আম্মাকে কথা দিয়ে ফেলেছেন। মিস শর্মা, আপনি জরুরি কথার কথা যখন বলেছেন তখনই বুঝতে পেরেছি আপনি এমন কিছুই বলবেন। এখন কিভাবে সাহায্য করতে পারি সেটা বলুন। বিয়ে ক্যান্সেল করে দিব? লাভ নেই, আপনার পরিবারের সাথে আমার বাবার বিশাল সুসম্পর্ক গড়ে উঠেছে, আমার কথা তো শুনবেই না, আপনিও পারবেন না। তাহলে আপনাকে বিয়ে করে ডিভোর্স দেওয়া ছাড়া কিভাবে কি করব? আগামীকাল আমাকে আপনার পরিবার থেকে দেখতে আসার কথা, আপনিও আসবেন, আর সেজন্যই অনেক কষ্টে আপনার ফোন নাম্বার জোগাড় করেছি। কাল আমাকে দেখতে এসে শেষ পর্যায়ে সবার সামনে বলবেন পাত্রী আপনার পছন্দ নয়। ব্যাস, দুই পক্ষের সবাই বিশাল বিড়ম্বনায় পড়ে যাবে। বাবাও এই অপমান কিছুতেই মানবে না, আর বাকিটা ওটা আমি দেখে নিব। কি মুচকি মুচকি হাসছেন কেন? মনে পড়েছে কি বলেছিলাম? আপনি তো উল্টো ঝামেলা সৃষ্টি করলেন। আমার আপুকে কেন এর মধ্যে জড়িয়ে ফেললেন বলুন তো? আবির মুচকি হেসে বলল, কারণ তোমার আপুকে আমার সত্যিই পছন্দ হয়েছে। আমি প্রথম দেখায় ওনার প্রেমে পড়েছি, ওনার চোখের গভীর দৃষ্টির প্রেমে পড়েছি, আর বিয়ে করলে ওনাকেই করব, এটাই সত্যি, এটাই আমার শেষ কথা। আমার মনে হয় না আমাদের দুই পরিবার আপনার এই পছন্দকে প্রাধান্য দিবে। কিভাবে প্রাধান্য দিবে সে কৌশল আমার জানা আছে। তুমি শুধু আমাকে একটু সহযোগিতা করবে, তোমার আপুকে বুঝিয়ে শুনিয়ে আমার সাথে বিয়েতে রাজি করাবে। দুলাভাই হিসাবে শালির কাছে এতটুকু দাবি করলাম। আপনি কি মজা করছেন? সত্যিই কি আপনি আপুকে বিয়ে করতে চান? সত্যিই আমি তোমার আপুকে বিয়ে করব, কিন্তু একটা কথা জানতে ইচ্ছা করছে, তোমার আপুর মতো একটা মিষ্টি মেয়েকে তার হাজবেন্ড ডিভোর্স দিল কেন? আপু ডিভোর্স দিয়েছে, কিন্তু কেন? 2 মাসও আপু সংসার করতে পারেনি। তার মধ্যে সে বুঝতে পেরেছেন ছেলে প্রচন্ড নেশা করে, আপুকে বাসায় এসে মারধর করে, আব্বুর কাছে বারবার যৌতুক দাবি করছে, সেই জন্যই আপু তাকে ডিভোর্স দিয়েছে। তাহলে তো তোমার আপু আমার জন্য আগে থেকেই পথ ক্লিয়ার করে রেখেছে। মানে কি, আর যদি তোমার দুলাভাইও থাকতো তাহলেও কিন্তু তোমার আপুকে আমি পছন্দ করতাম, কারণ তোমার আপুর চেহারায় মায়া আছে। আসলে আপনি অনেক মজার একটা মানুষ। চলুন, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। দুজন বারান্দা থেকে বাসার ভেতরে চলে গেল। ড্রয়িং রুমে প্রবেশ করে সবার সামনে আসতেই আবিরের মা বলল, দাও তোমার হাতটা দাও, আংটিটা পরিয়ে দেই। আবির বলল, আম্মু, এই হাতে নয়, ওই হাতের আঙ্গুলে আংটিটা পরাও। রাগান্বিত হয়ে আবিরের মা বলল, আমি সালমা বেগম, এক কথার মানুষ, আর যা বলি আমি তাই করি, এই কাজটি আমি করতে পারবো না বলেই ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। সবার মুখ জুড়ে অন্ধকারের কালো মেঘ যেন ভর করেছে। মিজান সাহেব বলল, তুমি কাজটি ঠিক করনি, আমার মান সম্মানের উপর তুমি দাগ লাগিয়ে দিলে। তুমি কেন আমার বড় মেয়ে কেয়াকে পছন্দ করলে? শর্মা বলল, আব্বু, আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে আপুকে বিয়ে করবেই করবে, আর আমি যতটুকু বুঝলাম সে মানুষ হিসাবে অনেক ভালো, তাই হয়তো আপুর কপালে এমন একটা ভালো মানুষই লেখা ছিল। তুমি আর না করো না। কেয়া বলল, আমার সিদ্ধান্তের কোনো মূল্য নেই তোদের কাছে, আমি কেন তাকে বিয়ে করব? তার সাথে তোর বিয়ের কথা হয়েছে, এটা যখন এলাকার লোকজন জানবে তখন হাসাহাসি করবে, আর আমি তো আগে থেকেই বলেছি আমি আর বিয়ে করব না, তারপরও কেন বিয়ের কথা বলছিস?
আপু, তুমি চুন খেয়ে জিভ পুড়িয়েছ, তাই দই দেখেও ভয় পাচ্ছ। তুমি বুদ্ধিমতী মেয়ে, আমার কথা হয়তো বুঝতে পেরেছ। তাই একটা কথাই বলবো, আবির ভাইকে বিয়ে করো, জীবনে সুখী হতে পারবে। মিজান সাহেব বলল, কিন্তু আবিরের মা। আবির বলল, মায়ের ব্যাপারটা আমি দেখব। আমি কেয়াকে আজ এবং এখন বিয়ে করে বাসায় নিয়ে যেতে চাই, আপনি বিয়ের ব্যবস্থা করুন। মিজান সাহেব বলল, ঠিক আছে, আমি বিয়ের ব্যবস্থা করছি। কেয়া কোনো কথা বলল না। নতুন বউ নিয়ে আবির বাসায় প্রবেশ করতেই সালমা বেগম দরজার সামনে দাঁড়িয়ে বলল, আমি কল্পনাও করিনি আমার ছেলে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে। আমি না বলার পরেও বিয়ে করে আমার বাসা পর্যন্ত নিয়ে আসবে। আবির, তুমি হয়তো বা ভুলে গেছো, আমি জীবনের সাথে যুদ্ধ করে তোমাকে মানুষ করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, তোমাকে ব্যবসায় প্রতিষ্ঠিত করেছি। আমি দুহাত জোর করে মায়ের সামনে দাঁড়িয়ে বললাম, আম্মু, আমি কোনো কিছুই ভুলিনি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করব বলো, কিয়াকে আমার ভালো লেগেছে, স্কুল, কলেজ, ভার্সিটি পার করেছি, কিন্তু এই দুই চোখে কোনো দিন কোনো মেয়েকে পছন্দ হয়নি, ভালো লাগেনি। কিন্তু আজ দু চোখে কিয়ার চেহারাটার মায়ের ভাবটা লেগে গেল। আম্মু, ও ঠিক তোমার মতো অন্যায়টাকে সহ্য করতে পারে না, তাই তো যৌতুক লোভী নেশাখোর জামাইকে ওর নিজে ডিভোর্স দিয়েছে। তুমি তো তোমার আবিরকে চেনো, আমার মনে হয় আমি ততটাও অন্যায় করিনি। তুমি কি আমাকে ক্ষমা করবে, নাকি আমরা বাসা থেকে চলে যাব? কিয়া শাশুড়িকে সালাম করতে গেলেই কিয়ার দুহাত ধরে তুলে কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে সালমা বেগম বলল, আজ আমি পৃথিবীর সবচেয়ে খুশি একজন মানুষ। বৌমা, কারণটা কি জানো? আমার ছেলে ডিভোর্সি একটা মেয়েকে বিয়ে করেছে। আবিরের বয়স যখন 5 বছর, ওর বাবার অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আমিও ওর বাবাকে ডিভোর্স দিয়ে জীবন সংগ্রামের রাস্তায় নেমেছিলাম। তিলে তিলে নিজেকে তৈরি করেছি, আবিরকে মানুষের মতো মানুষ বানিয়েছি। আমরা সমাজের মানুষ কারণ না জেনেই ডিভোর্সি নারীদের অবহেলা করি, বাঁকা চোখে দেখি, কিন্তু একটিবারও গভীরে গিয়ে দেখতেও চাই না, বুঝতেও চাই না। এই নারীগুলোর শখ আছে, স্বপ্ন আছে, বুক ভরা ভালোবাসা আছে। তারা কারণ ছাড়া কখনো সংসার ত্যাগ করে না। তারা স্বামীর অত্যাচার নির্যাতন সহ্য না করতে পেরে হয়তো ডিভোর্স দিয়েছে, কিংবা স্বামীর পরকীয়ার কারণে স্ত্রীকে ডিভোর্স দিয়েছে। আবির, আজ আমি ধন্য, তুই অনেক বড় মহৎ একটা কাজ করেছিস। ডিভোর্সি নারীদের যারা সমাজের বোঝা মনে করে, তেমন একটা বোঝা তুই কাঁধের উপর তুলে নিয়েছিস। আমি দোয়া করি বাবা, তোরা সুখী হ। প্রিয় ভিউয়ার্স, আসুন যৌতুকের বিরুদ্ধে কথা বলি, নারী নির্যাতনের বিরুদ্ধে কথা, পরকীয়ার বিরুদ্ধে কথা বলি। এই কারণগুলোই সমাজের ডিভোর্সের মূল কারণ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। গল্পটির রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় আব্দুল মজিদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।